আমি দৌড়াচ্ছি, প্রাণ ভয়ে দৌড়াচ্ছি। প্রাণটা যে করে হোক আজকে আমাকে বাঁচাতেই হবে। আমি স্বপ্নেও ভাবতে পারছি না যে আজকে এমন একটা পরিস্থিতির মধ্যে আমাকে পড়তে হবে। এই রাতের বেলায় ভালো করে রাস্তাঘাট দেখতে পাচ্ছি না, তবু দৌড়ে চলেছি। আমার ব্যাগ, জিনিসপত্র কোথায় যে পড়ে রয়েছে সেটা আমি জানি না, জানবার প্রয়োজনও নেই। পেছন থেকে সেই ভয়ানক দর্শন মূর্তি আমাকে বারবার চিৎকার করে বলছে, তুই যতই বাঁচার চেষ্টা করিস না কেন, আমার হাত থেকে কিছুতেই বাঁচতে পারবি না। তোকে আজকে মরতেই হবে। কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আপনারাই বলুন না, আপনারা যদি এই রাতের বেলায় এরকম ভূতের খপ্পরে পড়তেন আর সেই ভূত যদি আপনার প্রাণ নেওয়ার জন্য উঠে পড়ে লাগতো, তাহলে কি করতেন আপনারা? জানি না আর কত দূর দৌড়াতে পারবো। আমার পা ধরে আসছে। সারা জীবনটা ঘর থেকে বেরোনো হয় না। আজকে যে কী জন্য বেরিয়েছিলাম সেটাই এখনো বুঝতে পারছি না। বুকটা প্রচণ্ড কাঁপছে, মাথাটা ঝিমঝিম করছে। আমার উদ্দেশ্য হরিপদ বাবুর সেই চায়ের দোকান, কিন্তু আমি শেষ পর্যন্ত সেই জায়গায় গিয়ে পৌঁছতে পারবো কি না সেই নিয়ে সন্দেহ। এক রাশ চিন্তা, ভয়, দুঃখ এ সমস্ত মাথায় নিয়ে দৌড়াতে আমি পারছি না আর। হঠাৎ এরই মধ্যে কিছুতে একটা হোঁচট লেগে আমি সশব্দে মুখ থুবড়ে পড়লাম। মাথায়, হাতে, পায়ে একসাথে প্রচণ্ড আঘাত লাগলো আমার। আমি যন্ত্রণায় আর চোখে যেন কিছু দেখতে পেলাম না। সেই মুহূর্তেই আমার সামনে এসে দাঁড়ালো সেই ভয়ানক মূর্তি। আমার কানের কাছে অট্টহাসি করে বলল, আগে আজ পর্যন্ত এখানে যে এসেছে কেউ আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারেনি। তুই হলি কথাকার কঞ্চুনে পটি। তোকে কেউ আজকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আজকে অনেক দিন বাদ মানুষের মাংস আহার করব। গতদিন সুস্বাদু মাংস খাইনি। আমি করুণ সুরে বিনীত হয়ে বললাম, আমাকে দয়া করে ছেড়ে দিন। আমার পরিবারে আমি ছাড়া রোজগার করবার মতো কেউ নেই। আমি মরে গেলে আমার পরিবারটা ভেসে যাবে। আপনি দয়া করে আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না দয়া করে। যাও বেটা, মানুষের প্রতি আমার কোনো করুণা নেই। মানুষ হলো গিয়ে শয়তানের জাত। আজকে যদি তোকে ছেড়ে দিই, কালকে তুই আমাকে আবার শেষ করার জন্য উঠে পড়ে লাগবি। আমি তোকে মারবই। এরপর আমি আর কোনো কথা বলতে পারলাম না। সেই মূর্তি আমার গলাটা টিপে ধরে আমাকে ধীরে ধীরে তুলতে শুরু করলো। আমি প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে লাগলাম, কিন্তু কোনো উপায় নেই, আমার কোনো উপায় নেই। আমার মা জানতে পারবে না যে আমি কিভাবে মারা গেছি। আমি চলে যাওয়ার পর সারা জীবন ধরে দুঃখ কষ্ট পেয়ে মরবে। মায়ের কথা ভেবে খুব দুঃখ হলো। এর মধ্যেই সেই মূর্তি ভয়ানক হাঁ করে মুখের ভেতর থেকে একটা জিভের সাথে বেরিয়ে এলো পচা দুর্গন্ধ। সেই দুর্গন্ধে যেন আমার প্রাণটা বেরিয়ে যেতে লাগলো। আর বেশিক্ষণ না, এরপর আমি শেষ হয়ে গেলাম। এবার আমার গলায় কামড় দেবে সে। এইবার দিল। বহু কষ্টে এই পোস্ট অফিসের চাকরিটা জোগাড় করলাম। মাকে বিদায় জানিয়ে বেরোতে বেরোতে অনেকটা সময় হয়ে গেল। তার উপর আবার ট্রেনটাও লেট করলো। ইতিমধ্যে খুব শীত করতে শুরু করেছে। সোয়েটার টুপি পরে ট্রেনের ভেতরে বসে আছি। আমার কামরাটা একদমই ফাঁকা। আমি শহরে থাকলেও আমার কাজটা পড়েছে একটা প্রত্যন্ত গ্রামে। গ্রাম আমার বরাবরই ভালো লাগে। তার উপর গ্রামের পোস্ট অফিসে কাজ পেয়ে আমি সত্যিই খুব আনন্দ পেয়েছি। কিছুক্ষণ পরে ট্রেনটা এসে থামলো। দেখলাম বিলাসপুরে এসে থেমেছে। এই বিলাসপুর স্টেশনেই আমার নামার কথা। আমি ট্রেন থেকে নামলাম। হাতে আমার স্যুটকেস, তার মধ্যে আমার যাবতীয় জিনিসপত্র আছে। ট্রেনটা ছেড়ে চলে যেতে বিলাসপুর স্টেশনের থমথমে পরিবেশ আমার দৃষ্টি আকর্ষণ করল। আমি চারিদিকে তাকিয়ে একটি জনপ্রাণীকেও দেখতে পেলাম না। স্টেশন মাস্টার তো অনেক দূরের কথা। ট্রেনের স্টেশন ঘরটা
মনে হলো বহুদিনকার পুরনো। একটি মাত্র ল্যাম্পপোস্ট, টিমটিম করে আলো জ্বলায় স্টেশনের চারিদিকে ভালোভাবে বোঝা যাচ্ছিল না। আমি মনে মনে ভাবলাম, এই রে, এবার কি হবে? একে তো রাত নেমে গেছে, তারপরে আবার অচেনা গ্রাম, কারো সাথে যদি দেখা না হয় তাহলে তো খুব অসুবিধায় পড়ে যাব। স্টেশনে থেকে যে রাত কাটাবো তারও তো সুবিধা হবে না বলে মনে হচ্ছে। স্টেশনের যে অবস্থা, তাতে তো মানুষ থাকতে পারবে বলে মনে হয় না। মনে মনে এইসবই ভাবছি। ভয় হচ্ছে আজ পর্যন্ত ভূতের গল্পে যেসব কাণ্ড পড়ে এসেছি, সেই কাণ্ড আমার সঙ্গে ঘটবে কিনা। বেশ অনেকক্ষণ ধরে ঠান্ডার মধ্যে অনেক রকম কথাই চিন্তা করলাম, কিন্তু তারপরে সিদ্ধান্ত নিলাম, না, এখানে দাঁড়িয়ে থাকলে সমস্যার সমাধান হবে না, শুধু শুধু সময় নষ্ট ছাড়া কিছুই হবে না। তার চেয়ে বরং আমি এগিয়ে যাই। স্টেশন চত্বর ছাড়িয়ে আমি মাটির রাস্তায় এসে নামলাম। পায়ে চলার রাস্তাটা ভালোভাবেই বোঝা যাচ্ছে। বুদ্ধি করে হাতে আমি একটা টর্চ লাইট নিয়ে নিয়েছিলাম, এটাই বাঁচোয়া। টর্চটা জেলে আমি হাঁটতে শুরু করলাম। আহা, শহর থেকে বেরিয়ে গ্রামের রাস্তার মধ্যে হাঁটতে যে কত সুন্দরই না লাগে, সেটা এখনই বুঝলাম। যদি এর মধ্যে কোনো ভয়ানক অঘটন ঘটে না যায়, তাহলে আজকে রাত্রিরের স্মৃতিটুকু সারা জীবন মনের মধ্যে থাকবে। অন্ধকারের মধ্যে গ্রামের বিশাল বিশাল গাছগুলো তাদের ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে, দেখতে ভীষণ ভালো লাগছে। খিদেটা লেগেছে, তার সাথে মাথাটা হালকা যন্ত্রণা করছে। এই সময় এক কাপ চা হলে দারুণ জমে যেত। গ্রামের দিকে এসেছি, এইখানে কি চায়ের দোকান কিছু পাবো না? আশা করছি পাবো। মনে মনে এসব ভাবতে ভাবতে এগিয়ে চলেছি। এমন সময় হঠাৎ একটা বাঁশবাগানের কাছে একজন ভদ্রলোককে দাঁড়িয়ে থাকতে দেখলাম। অন্ধকারের মধ্যে লোকটাকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রথমে বুকটা ভয় কেঁপে উঠেছিল বটে, তারপরে হয়তো আমার হাতে টর্চের আলো দেখেই ওপাশ থেকে সেই লোকটা বলে উঠল, কে 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 ওখানে? মনে হলো লোকটা আমাকে দেখে একটু ভয় পেয়েছে। আমি তৎক্ষণাৎ বললাম, আগে আমি এ গ্রামে নতুন এসেছি, এই সবে ট্রেন থেকে নেমে হেঁটে হেঁটে আসছি। নতুন এসেছেন মানে? কোথায় যাবেন না আপনি? আসলে আমি এই গ্রামের নতুন পোস্টমাস্টার। আপনি কি গ্রামেই থাকেন? হ্যাঁ, আমি এই গ্রামেই থাকি। আপনি তাহলে আমাদের নতুন পোস্টমাস্টার, তাই তো? তাহলে আজটা এত দেরি করলেন যে বড়? না, আসলে ঘর থেকে বের হতে অনেকটা দেরি হয়ে গেল তো, তারপরে ট্রেনটাও অনেকটা লেট করলো। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ঠিকই আছে। চলুন, আমিও গ্রামেই যাব এখন। বাহ, আসলে আমিও একজন সঙ্গী খুঁজছিলাম। তাছাড়া এই গ্রামের সম্বন্ধে কিছুই তো জানি না। চলুন তাহলে আপনার সঙ্গে হেঁটে হেঁটে যাওয়া যাক। এরপর লোকটা আমাকে সাথে নিয়ে হাঁটতে শুরু করলো। বেশ কিছুক্ষণ হাঁটতে হাঁটতে দুজনের মধ্যে বিভিন্ন রকমের কথোপকথন হতে লাগলো। জিজ্ঞাসা করলাম, তা বলছি আপনার নামটা তো জানা হলো না। নাম জেনে আবার কি করবেন? আপনার সঙ্গে প্রথমেই দেখা হয়ে গেল, এটাই অনেক। বটে, তা আপনি বুঝি এই শীতে রাতের বেলা বেড়াতে বেরিয়েছিলেন? আসলে হ্যাঁ, মানে মানে না আর কি, আসলে ওই ওই বাঁশবাগানের কাছে একটা খুব দরকার ছিল তো, তাই জন্যই আর কি। উফ, শীতটা কিন্তু ভালোই পড়েছে বলুন। হ্যাঁ, সে তো পড়েছে বটেই। সত্যি বলতে এই সময় গরম গরম এক কাপ চা হলে কিন্তু জমে যেত। আপনাদের এখানে চায়ের দোকান নেই? চায়ের দোকান? হ্যাঁ, তা আছে। তা চলুন তবে। হ্যাঁ, আপনার কোনো চিন্তা নেই, চায়ের দামটা আমিই দেব। আপনিও চলুন, চাটা খাবেন। আসলে আমার একটু তাড়া ছিল তো, বাড়িতে যেতাম আর কি, মানে। যাবেন যাবেন, বাড়ি যাবেন, আগে চলুন না এক কাপ চা খেয়ে নিই তারপরে। আমার জোরাজুরিতে ভদ্রলোক আর না করতে পারলেন না। বেশ কিছুটা হেঁটে আমাকে বললেন, এখান থেকে আর কিছুটা গেলেই আমাদের ওই হরিপদদার চায়ের দোকানটা পড়বে। বাহ, তাহলে তো খুবই ভালো। আর তো আমরা চলেই এসেছি বলতে হবে। সত্যিই তাই,
ভদ্রলোকের সাথে আর কিছুটা এগোতেই চায়ের দোকানটা আমার চোখে পড়ল। একজন মাত্র সামনে টেবিলে বসে আছে। আমরা সেখানে গিয়ে দাঁড়াতেই সেখানে বসে থাকা লোকটা উঠে বলল, আরে স্বপন দা যে, এর সাথে ইনি কে? তোমার কুটুম নাকি? শীতের রাতে কুটুম নিয়ে ঘরে এলি? প্রত্যুত্তরে আমার পাশের লোকটা বিশেষ কিছু বলছে না দেখে আমিই বললাম, আসলে আমি এই গ্রামের নতুন পোস্টমাস্টার, আজকেই এলাম। আসবার সময় স্বপন বাবুর সঙ্গে দেখা হয়ে গেল। ও তাই নাকি? আপনি আমাদের গ্রামের নতুন পোস্টমাস্টার? যাক বাবা, বাঁচা গেল। আমাদের যে কি অসুবিধা হচ্ছিল, একটা চিঠি ভালো মতো পাঠাতে পারছিলাম না। আহ, পাশের গ্রামে গিয়ে পোস্ট অফিসে যোগাযোগ করতে হচ্ছিল। আসুন আসুন, এই জায়গাটা বসুন, এই জায়গাটা বসুন। এই ভদ্রলোকের ব্যবহার আমার খুব ভালো লাগলো। আমি সামনের টেবিলে বসে পড়লাম। স্বপনবাবু তখনও দাঁড়িয়েছিল। ভদ্রলোককে তখন থেকে খুবই অন্যমনস্ক মনে হচ্ছে। স্বপনবাবু আমার কথায় সেরকম অন্যমনস্ক হয়েই বসে পড়ল আমার ঠিক পাশে। তৎক্ষণাৎ আমার সামনের ভদ্রলোক হরিপদ বাবুকে উদ্দেশ্য করে বলল, এই হরিপদ দা, 2 কাপ চা তৈরি করো গো। সেটা আর তোমাকে বলে দিতে হবে না। আমাদের নতুন পোস্টমাস্টার বাবু এসে ঢুকতেই আমি তৈরি করা শুরু করে দিয়েছিলাম। বাবা, আমি না বলতেই। আরে আপনি আমাদের গ্রামের অতিথি, আপনাকে আবার খাবারের জন্য বলতে হবে নাকি? হ্যাঁ, কি বলো স্বপনদা? হ্যাঁ হ্যাঁ, এই হরিপদদা একটু তাড়াতাড়ি করো না, আমার একটু তাড়া আছে আজকে। আর কত তাড়াতাড়ি করবো বাবু? আমি তো মানুষ নাকি মেশিন? ভদ্রলোক খুবই গম্ভীর হয়ে গেছেন। আমি বুঝতে পারলাম না যে তার এই শীতের রাতে এত তাড়াতাড়ির কি আছে। এখন তো কোনো কাজে যাবেন বলে মনে হয় না, তাহলে কিসের এত তাড়া সেটা তখনও পর্যন্ত বুঝতে পারিনি। কিছুক্ষণ পরেই হরিপদ আমাদের জন্য চা এনে আমাদের হাতে দিল। আমরা যথারীতি গরম চায়ে চুমুক দিলাম। সামনের ভদ্রলোক বললেন, তো বাবু বলি, আপনার থাকবার ব্যবস্থা হলো কি? পোস্ট অফিসের ঘরের যে অবস্থা, সেখানে তো রাত কাটাতে পারবেন বলে মনে হয় না। উপস্থিত কিছুই ব্যবস্থা হয়নি। শুনলাম নাকি এখানে পোস্ট অফিসের একটা কোয়ার্টার আছে। সেটাও অপরিষ্কার হয়ে পড়ে আছে। তাহলে আজকের রাত্রিটা বরং আপনি আমার ঘরে কাটিয়ে নেবেন, কেমন? আর তারপর না হয় কালকে আমরা ব্যবস্থা করে দেব। কোয়ার্টারের ঘরটা একবার পরিষ্কার করার প্রয়োজন আছে, বুঝলেন কি না? বেশ, তাহলে তো ভালোই হয়। মানুষগুলোকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। সত্যি, শুনেছিলাম গ্রামের মানুষেরা খুবই পরোপকারী হয়, আজকে সেটা নিজের চোখে দেখলাম। এই জায়গাটা আমার এসেই খুব ভালো লেগেছে। কমাস থাকবার পর মাকে এখানে নিয়ে চলে আসব। শহরের বাড়িটা কাউকে ভাড়া দিয়ে চলে আসব। মায়ের এই গ্রামে থাকলে খুবই ভালো লাগবে। অনেকবারই আমাকে বলেছে শহরে থাকতে খুব একা একা লাগে। আসলে উনিও তো গ্রামেই ছিলেন। মধ্যে সবে একটা টানটান গল্প শুরু হবে, এমন সময় আমার সঙ্গে আসা সেই ভদ্রলোক চায়ের কাপটা দুম করে রেখে হঠাৎ উঠে পড়লেন। আমি তাহলে চললাম, কেমন? এখন আর দাঁড়াবার মতো সময় নেই। এই কথা বলেই আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না ভদ্রলোক। সেখান থেকে গটগট করে হেঁটে চলে গেল। হরিপদদা বলল, কি ব্যাপার বলো তো বাপন? কি হয়েছে কি স্বপনের? ও, ব্যাপারটা তাহলে শোনোনি বলছো? কই না, শুনিনি তো। তাহলে বলি, শোনো কি হয়েছে। তারপর ভদ্রলোক আমার দিকে তাকিয়ে বললেন, এই যে নতুন পোস্টমাস্টার বাবু, আপনি যেন আবার কথাটা কাউকে বলবেন না। না না, সে আমি কাউকে বলবো না, কিন্তু ব্যাপারটা কি বলুন তো, কি হয়েছে ওনার? আমাদের অনুকূল বাবুর সাথে ঝগড়া ঝামেলা হয়েছে। একটা জমি নিয়ে কদিন ধরেই তো খুব ঝগড়া চলছে তাদের মধ্যে। বলো কি হে, আমি তো এটা কিছুই জানতাম না। আরে গ্রামের কেউই খুব একটা জানে না, খুব গোপনে গোপনে এসব চলছে আর কি। শুধুমাত্র আমি জেনেছিলাম ভাগ্যক্রমে। তা আপনাদের অনুকূলবাবু কি খুব বেয়াদব লোক নাকি? আরে না, আপনি যার সাথে এলেন সেই একটু বেয়াদব প্রকৃতির লোক আর কি। একটু মিথ্যে কথা বলবার অভ্যেস আছে। তাই নাকি? তাহলে আর বলছি কি, ও ইচ্ছে করেই অনুকূল বাবুর কাছ থেকে জমিটা কেড়ে নিতে চাইছে। আসলে দোষটা ওরই। তাই জন্যই ওরকম অন্যমনস্ক হয়ে আছে। মনে মনে কোনো একটা কুচক্রান্ত করছে নিশ্চয়। হ্যাঁ হ্যাঁ, ওর মনোভাব খুব একটা ভালো নয়।
ওই জন্যই আমিও খুব একটা ওর সাথে মিশতে চাই না, খুব বিরক্ত লাগে জানো। পৃথিবীর সব জায়গাতেই সব জিনিস চলে। আমি এতক্ষণে বুঝতে পারলাম স্বপনবাবু তখন থেকে কেন গম্ভীর ছিলেন। যাই হোক, আমার একটু ক্লান্ত লাগছিল। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনারা কি এখানেই থাকেন? হ্যাঁ বাবু, এখন আমরা অনেকক্ষণ ধরেই থাকি। এখন ঘরে যে কি করব বলুন, হরিপদদার দোকান বন্ধ করতে করতেই মোটামুটি অনেকটা রাত হয়ে যায়। আসলে আমি অনেকটা রাস্তা জার্নি করে এসেছি তো, তাই জন্য খুব ক্লান্ত লাগছে। কিছু মনে করবেন না, আমাকে যদি কোয়ার্টারের পথটা একটু বলে দেন তাহলে খুব ভালো হয়। বটেই তো, আজকে রাতে আপনি না হয় বিশ্রাম নিয়ে নিন, কাল থেকে আমাদের সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প করবেন। হ্যাঁ, ঠিকই বলেছ পাপন, ঠিকই বলেছ। তাদের বলে দেওয়া রাস্তা মতো আমি হেঁটে এসেছি কিছুটা পথ। এমন সময় হঠাৎ করে আমার সামনে একটা চাদর মুড়ি দেওয়া ভদ্রলোক এসে দাঁড়ালো। আমি প্রথমে দেখে ভয় পেয়ে উঠলাম। এ, কে 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 আপনি? কি কি চাই আপনার? আলো, একটু আলো দেখাতে পারবেন আমাকে? তার মানে? আসলে আমি অন্ধকারে একটা জিনিস ফেলে দিয়েছি, আপনার কাছে দেখছি আলো আছে। আপনি দয়া করে আমাকে একটু আলোটা দেখাবেন, চলুন না। আসলে আমি আজকে খুব ক্লান্ত বোধ করছি, তাই মানুষকে সাহায্য করতে আমার কোনো অসুবিধে নেই। কিন্তু এই লোকটার কণ্ঠস্বর শুনলে আমার কেমন যেন একটু সন্দেহ হলো। এরকম করবেন না, আপনি দয়া করে একবার চলুন। কিছুক্ষণের মধ্যে আমার কাজটা শেষ হয়ে যাবে, তারপরে আপনি না হয় যেখানে যাবেন আমি আপনাকে দিয়ে আসবো। ভদ্রলোক এইভাবে অনুরোধ করতে আমি আর না করতে পারলাম না। ক্লান্ত লাগলেও আমি বললাম, ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি কাজ সারতে হবে। বলে দিলাম, বেশি দেরি করলে কিন্তু হবে না। আমি আপনাকে কথা দিচ্ছি, বেশি দেরি হবে না। কি আর করবার, সেই অচেনা ভদ্রলোকের সাথে আমাকে আবার যেতে হলো। নিঃশব্দে বেশ কিছুটা পথ আসতেই একটা বিরাট বড় বাড়ির সামনে এসে দাঁড়ালাম। মনে হলো এইটা এখানকার জমিদার বাড়ি হবে। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা এই বাড়িটা কি আপনার? তিনি আমার কোনো কথার উত্তর না দিয়েই হঠাৎ বললেন, আর একটু এগিয়ে চলুন, সামনে একটা কুয়া পড়বে, আসলে সেইখানে আমার দরকার। এবার আমার ভদ্রলোককে একটু সন্দেহ হতে শুরু করলো। ভদ্রলোক চোর ডাকাত নয় তো? নতুন জায়গায় এসেছি, এখনই যদি বিপদে পড়ি। আমার মনের কথা ভদ্রলোক কিভাবে জানি জানতে পারলেন। আমাকে বললেন, আমাকে চোর ডাকাত ভাববেন না যেন, খুব বিপদে পড়ে আপনার কাছে সাহায্য চাইছি। অগত্যা আবার তার সাথে গিয়ে যেতে হলো। কিছুটা হাঁটবার পর বাড়িটা ছাড়িয়ে একটা ঝোপঝাড়ে পূর্ণ এলাকায় কুয়োটাকে দেখতে পেলাম। সেখানে দাঁড়িয়ে সেই ভদ্রলোক বলল, আপনি এখানে একটু লাইটটা দেখালে, ওই কুয়োর পাশে একটা জিনিস পড়ে আছে আমার। আমি ভদ্রলোকের কথা মতো হাতে টর্চটা সামনের দিকে ফেলতেই ভয় শিউরে উঠলাম। এ কি? আমি যে এরকম দৃশ্য দেখব কল্পনাও করতে পারিনি। আমি ভয় দুহাত পিছিয়ে এলাম। আমার পাশে দাঁড়িয়ে থাকা ভদ্রলোক বলে উঠল, কি হলো, ভয় পেলেন নাকি? আমি দেখলাম কিছুক্ষণ আগে যেই ভদ্রলোকের সাথে আমি হেঁটে আসছিলাম, সেই ভদ্রলোকের মৃতদেহটা ক্ষত বিক্ষত অবস্থায় কুয়োর পাশে পড়ে রয়েছে। কাটা গলা থেকে রক্ত গড়িয়ে জায়গাটাকে ভিজিয়ে দিচ্ছে। আমার মুখ থেকে আর কথা বেরোচ্ছে না। ভয় আমার হাত পা কাঁপছে। আমি তাতেও কোনো মতে বললাম, আপনি আপনি কে? আপনি আমাকে কেন এখানে নিয়ে এলেন? তারপরই ভদ্রলোক তার মুখের ওপর থেকে চাদরটা সরালেন। তারপর তার বীভৎস মূর্তি দেখে বাকি সাহসটাও আমার হারিয়ে ফেললাম নিমেষের মধ্যে। টর্চ লাইটটা আমার হাত থেকে পড়ে গেল। আমি আর সেখানে না দাঁড়িয়ে দৌড়াতে শুরু করলাম প্রাণ ভয়। বাঁচাও, বাঁচাও, ওরে বাবারে! অনেকটা দৌড়ে এসে আমি হোঁচট খেয়ে পড়তেই সে বিপদ সম্মতি আমার সামনে এসে আমাকে গলা তুলে ধরে দাঁড় করালো। আমার মুখের সামনে মুখ এনে বলল,
তুই নিশ্চয়ই ওর সাথে জড়িত আছিস। তোরা দুজনে মিলে আমাকে মেরে বাস তলাতে ফেলে রেখে এসেছিলিস। আমি তার কথা কিছুই বুঝতে পারলাম না। কোনো রকমে কষ্ট করে বললাম, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি আপনার কিছু করিনি। আমি এই গ্রামে নতুন এসেছি। সব তোর কোনো কথা আমি বিশ্বাস করি না। আজকে তোকে মরতে হবে, কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না। আমি সমস্ত আশা ছেড়ে দিয়ে প্রচণ্ড ক্লান্ত হয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করছি। এমন সময় হঠাৎ করে দূর থেকে একটা হলদেটে আলোকে আমার কাছে আসতে দেখতে পেলাম। তারপরই পিছন থেকে পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। এ ছেড়ে দে ওকে, শয়তানটা ভালো চাস তো, ওকে ছেড়ে দে। হরিপদদা গম্ভীর গলায় আদেশ দিয়ে উঠল। সঙ্গে সঙ্গে সেই ভূত আমাকে ছেড়ে দিয়ে ঘুরে দাঁড়ালো তার দিকে। শয়তান কাকে বললি? ভালো চাস তো এখান থেকে চলে যা। আমি এখান থেকে যাব না। তোর যা ইচ্ছে তুই করে নে, তবু আমি কোনো মতেই এখান থেকে যাব না। এই লোকটা আমাকে মেরেছে। আরে না রে বাপু, ও তোকে মারেনি, তোকে মেরেছে স্বপন। আমি নিজের চোখে দেখেছি তোকে হত্যা করতে, কিন্তু কাউকে এখনো পর্যন্ত বলিনি। কিন্তু একে আমি বাসতলা থেকে ওই স্বপনের সাথে আসতে দেখেছি। ইনি হলেন গিয়ে আমাদের নতুন পোস্টমাস্টার। আজকে এই গ্রামে এসে পৌঁছেছেন। আপনি দয়া করে ওকে ছেড়ে দিন। আপনি চলে যান এখান থেকে। যদি আপনার প্রতিশোধ নেওয়ার প্রয়োজন হয় তাহলে স্বপনকে গিয়ে। স্বপনকে আমি মেরে ফেলেছি, ওর লাশটা ওই কুয়োর পাশে পড়ে আছে। তাহলে আপনার এখানে আর কি চাই? আপনি চলে যান এখান থেকে, ওনাকে ছেড়ে দিন। আমি আপনাকে মিথ্যে কথা বলবো না, সেটা আপনি খুব ভালো করে জানেন। আমি লক্ষ্য করলাম হরিপদদার কথায় সেই ভূত তার রাগ কমালো, বলল, বেশ, তোমাকে আমি বিশ্বাস করি। তুমি যখন বলেছ তাহলে আমি সেটাই সত্যি মনে করছি। আমার লাশটা এখনো পর্যন্ত ওই কুয়োর পাশে বোতা আছে। তোমরা তার ব্যবস্থা করে দিও, আমি চললাম। তারপরেই সেই ভয়ঙ্কর মূর্তি আমাদের চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। আমি হরিপদদার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, আপনি জানতেন এই ভদ্রলোককে খুন করা হয়েছে? হ্যাঁ জানতাম, কিন্তু পুলিশ কেসে ফেসে যাব বলে এ কথা কাউকে কখনো বলিনি। কিন্তু এখন আর কোনো চিন্তা নেই, আপনাকে আর একা ছাড়া যাবে না। চলুন আমার সাথে, আজকে রাত্রিটা বাড়িতে থাকবেন, চলুন তো। কিন্তু স্বপনদার লাশটা যে। সেটা যেখানে পড়ে আছে সেখানে থাক, ওসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আগে গ্রামের সবাই জানুক, তারপরে দেখা যাবে। আমি আর কোনো কথা না বলে হরিপদদার পেছনে চলতে শুরু করলাম। আজকে খুব বাঁচা বেঁচে গেছি।